আসসালামু আলাইকুম। আমার নাম মেহেদি হাসান। আজকে আমরা বাংলা উপন্যাসের জনক, যাকে আমরা কমলাকান্ত নামে চিনি এবং যিনি বাংলা সাহিত্যের সাহিত্য সম্রাট নামে পরিচিত, তাকে নিয়ে আলোচনা করব। তিনি হচ্ছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তো চলুন শুরু করা যাক। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেন পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার কাঁঠালপাড়া গ্রামে। তো তিনি যে পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলায় জন্মগ্রহণ করেন, এটি আমাদের মাঝে মাঝে পরীক্ষায় আসে। এটি একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন। তিনি 1838 সালে 26শে জুন জন্মগ্রহণ করেন এবং 1894 সালের 8ই এপ্রিল মৃত্যুবরণ করেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম গ্র্যাজুয়েট ছিলেন। এই যে ইনফরমেশনটি রয়েছে, এটি আমাদের যদি জব সলিউশন দেখি তাহলে দেখব যে বিভিন্ন পরীক্ষায় বিভিন্নবার এসেছে যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম গ্র্যাজুয়েট কে ছিলেন, বা বাংলা সাহিত্যের কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম গ্র্যাজুয়েট কে ছিলেন। তিনি হচ্ছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এটি একটি খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চন। তারপর তিনি পেশায় ছিলেন ম্যাজিস্ট্রেট। তিনি প্রথমে ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট, তারপর তিনি ম্যাজিস্ট্রেট পদে পদোন্নীত হন। তার ছদ্মনাম হয়তো আমরা সবাই জানি, এটিও একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশান যে তার ছদ্মনাম হচ্ছে কমলাকান্ত। তার উপাধি ছিল হচ্ছে সাহিত্য সম্রাট। এটি একটি মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চান। তারপর হচ্ছে তিনি হচ্ছে বাংলা উপন্যাসের জনক। এখানে যদি আমি কয়েকটা গুরুত্বপূর্ণ আপনাদের ইনফরমেশান দাগিয়ে দিই, সেটি হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম গ্র্যাজুয়েট ছিলেন তিনি। তার ছদ্মনাম হচ্ছে কমলাকান্ত। তিনি হচ্ছে সাহিত্য সম্রাট। তাকে উপাধি দেওয়া হয়েছে সাহিত্য সম্রাট উপাধি দেওয়া হয়েছে। তিনি হচ্ছে বাংলা উপন্যাসের জনক। তাকে কেন বাংলা উপন্যাসের জনক বলা হয়? কারণ তিনি বাংলা সাহিত্যের প্রথম সার্থক বাংলা উপন্যাস রচনা করেন। তিনি বাংলা সাহিত্যের প্রথম সার্থক রোমান্টিক উপন্যাস রচনা করেন। এই জন্য তাকে বলা হচ্ছে বাংলা উপন্যাসের জনক। তার মাধ্যমে আসলে বাংলা সাহিত্যে বাংলা উপন্যাস অনেক সমৃদ্ধ হয়েছে। তার সম্পাদিত পত্রিকা হচ্ছে বঙ্গদর্শন। এটি আমাদের একবার BCS এসেছে যে তার সম্পাদিত পত্রিকার নাম কি। এটি হচ্ছে বঙ্গদর্শন। এটি 1872 সালে প্রকাশিত হয় এই পত্রিকাটি। এটি অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই যে দাগানো ইনফরমেশনগুলো আমি দিয়েছি, এগুলো হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন। আমরা জানি যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় উপন্যাস ছাড়াও কাব্যগ্রন্থ, প্রবন্ধ লিখেছেন, যেমন কমলাকান্তের দপ্তর। কিন্তু তিনি উপন্যাসের জন্য অনেক বেশি জনপ্রিয় ছিলেন। এজন্য আমরা পরবর্তীতে তার উপন্যাসগুলো দেখব, ধাপে ধাপে তার উপন্যাসগুলো দেখব আমরা, যেন মনে রাখতে পারি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অনেক উপন্যাস লিখেছেন। আমরা তার সবগুলো উপন্যাসেই পড়ব এবং সবগুলো উপন্যাস ধাপে ধাপে কয়েকটি সেট আকারে আমরা পড়ব, যেন মনে থাকে। তো চলুন প্রথম সেটটি আমরা দেখি। প্রথম সেটে আমি 3টি উপন্যাস রেখেছি। এই সেটটির আমি নাম দিয়েছি হচ্ছে প্রথম। কেন আমি প্রথম নাম দিয়েছি? প্রথম সেটটিকেই নাম দিয়েছি হচ্ছে আমি প্রথম। দেখেন কেন, যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে প্রথম লিখিত উপন্যাস, এটি হচ্ছে রাজমোহনস ওয়াইফ। এটি তার লিখিত প্রথম উপন্যাস। আমরা মনে রাখবো তার লিখিত প্রথম উপন্যাসটি ছিল ইংরেজিতে এবং নাম ছিল হচ্ছে রাজমোহনস ওয়াইফ। বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস, এটা হয়তো আমরা সবাই জানি, ছোট সময় থেকেই পড়ে আসছি। এটি হচ্ছে দুর্গেশ নন্দিনী। আমরা মনে রাখবো বাংলা সাহিত্যের প্রথম যে উপন্যাস, এটি হচ্ছে আলালের গড়ের দুলাল। কিন্তু বাংলা সাহিত্যের যে প্রথম সার্থক উপন্যাস, এটি হচ্ছে আমাদের দুর্গেশ নন্দিনী। এই দুর্গেশ নন্দিনী অর্থ হচ্ছে দুর্গ প্রধানের কন্যা। দুর্গ প্রধানের কন্যা। দুর্গেশ নন্দিনী অর্থ দুর্গ প্রধানের কন্যা। এটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস। কপালকুণ্ডলা, এই উপন্যাসটির নামও হয়তো আমরা সবাই শুনেছি। এটি হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম সার্থক রোমান্টিক উপন্যাস। এটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক রোমান্টিক উপন্যাস এবং এই উপন্যাসের একটি বিখ্যাত উক্তি হচ্ছে, পথিক তুমি পথ হারাইয়াছ। পথিক তুমি পথ হারাইয়াছ। এটি হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক সংলাপ হিসেবে এটিকে ধরা হয়। এই উপন্যাসটি হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস এবং এই যে সংলাপটি রয়েছে, এই সংলাপটিকে ধরা হয় হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক সংলাপ হিসেবে। এই সেটটিকে কেন আমি প্রথম সেট বলেছি, কারণ এটি হচ্ছে বঙ্কিমচন্দ্রের লিখিত প্রথম উপন্যাস দুর্গেশ নন্দিনী বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস এবং কপালকুণ্ডলা বাংলা সাহিত্যের প্রথম সার্থক রোমান্টিক উপন্যাস। এটি হচ্ছে প্রথম সেট। আমরা দ্বিতীয় সেটে যাই। এখন আমরা দ্বিতীয় সেট নিয়ে আলোচনা করব।
দ্বিতীয় সেটে আমাদের রয়েছে হচ্ছে সামাজিক উপন্যাসগুলো। তার দুইটি সামাজিক উপন্যাস রয়েছে, একটি হচ্ছে বিষবৃক্ষ এবং কৃষ্ণকান্তের উইল। আমাদের অনেক সময় পরীক্ষায় আসে যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দুইটি সামাজিক উপন্যাস কি কি, বা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সামাজিক উপন্যাস কোনটি, অথবা এইভাবে আসে যে বিষবৃক্ষ উপন্যাসটি কী ধরনের উপন্যাস, এটি একটি সামাজিক উপন্যাস। তারপর কৃষ্ণকান্তের উইল উপন্যাসটি কী ধরনের উপন্যাস, এটি একটি সামাজিক উপন্যাস। তো চলুন এই দুইটি উপন্যাস সম্পর্কে আমরা জেনে নিই। বিষবৃক্ষ উপন্যাসটি আমরা এভাবে মনে রাখতে পারি যে বিষবৃক্ষ যে উপন্যাসটি রয়েছে এটি হচ্ছে বিধবা বিবাহ আইন সময়কালের লেখা, এই জন্য বি এভাবে মনে রাখতে পারি যে বিষবৃক্ষ উপন্যাসটি হচ্ছে বিধবা বিবাহ আইন সময়কাল নিয়ে লেখা। এই বিষবৃক্ষ উপন্যাসের প্রধান যে চরিত্র এটা হচ্ছে কুন্দন নন্দিনী। এটি আমাদের এই কয়েকবার আমি দেখেছি যে জব সলিউশনের মধ্যে এটি এসেছে যে আমাদের বিষবৃক্ষ যে উপন্যাসটি রয়েছে এই উপন্যাসের প্রধান চরিত্রের নাম কি। আমাদের যে উপন্যাসগুলো রয়েছে সবগুলোই প্রধান চরিত্র আমরা একটি লিস্ট করে রেখে দিব। এই উপন্যাসগুলো খুবই ভালো উপন্যাস, আপনারা চাইলে এই উপন্যাসগুলো বই পড়তে পারেন। তারপর হচ্ছে কৃষ্ণকান্তের উইল, এটি নিয়ে একটি মুভিও তৈরি করা হয়েছে, চাইলে আপনারা মুভিটা দেখতে পারেন, তাহলে উপন্যাস সম্পর্কে একটি ধারণা আসবে। কৃষ্ণকান্তের উইল যে উপন্যাসটি রয়েছে এটি হচ্ছে শ্রেষ্ঠ সামাজিক উপন্যাস। এটি হচ্ছে শ্রেষ্ঠ সামাজিক উপন্যাস। এটি তিনজন মানুষের প্রধান চরিত্র হচ্ছে এখানে তিনজন, রোহিণী, গোবিন্দলাল এবং ভ্রমর। এই তিনজনের ত্রিভুজ প্রেম বলা হয়। তো তিনজন যদি মানুষ থাকে তাহলে একটা ত্রিভুজ গঠিত হয়, তখন এই ধরনের প্রেমকে বলা হয় হচ্ছে ত্রিভুজ প্রেম। তো ত্রিভুজ প্রেমের কাহিনী নিয়ে রচিত একটি উপন্যাস হচ্ছে কৃষ্ণকান্তের উইল, এটিও খুবই বিখ্যাত একটি উপন্যাস। এখন আমরা দ্বিতীয় সেটে দেখলাম হচ্ছে সামাজিক উপন্যাস বিষবৃক্ষ এবং কৃষ্ণকান্তের উইল। আমরা তৃতীয় সেটে যাই। এখানে আমি দুইটি উপন্যাসের সেট নিয়ে আলোচনা করব, একটি হচ্ছে ঐতিহাসিক উপন্যাসের সেট এবং প্রেম কাহিনী বা রোমান্টিক উপন্যাসের সেট। তো ঐতিহাসিক উপন্যাসের মধ্যে সবচেয়ে বিখ্যাত যে ঐতিহাসিক উপন্যাসটি আমরা পাই এটি হচ্ছে রাজসিংহ, এবং আরেকটি উপন্যাস হচ্ছে দেবী চৌধুরানী। দেখেন এই দুইটি যে ঐতিহাসিক উপন্যাস, এটা কীভাবে মনে রাখবেন। ঐতিহাসিক বলতে আমরা বোঝাই যে রাজাদের কাহিনী থাকবে, ইতিহাস আশ্রিত যে সকল রাজা রয়েছে, যেমন আমরা শেক্সপিয়ারের মধ্যে দেখতে পাই যে হেনরি রাজাকে নিয়ে সে লিখেছে, এরকম ঐতিহাসিক কাহিনী মানে রাজাদের নিয়ে কাহিনী থাকবে, অর্থাৎ রাজসিংহ। তারপর ঐতিহাসিক আরেকটা কেমন হতে পারে, যেমন পৌরাণিক কাহিনী, অনেক দিন আগের দেবীদের নিয়ে কাহিনী, এরকম। এই যে দুইটা ওয়ার্ড আমরা পাই রাজা এবং দেবী, এই দুইটা ওয়ার্ড দিয়ে আমরা মনে রাখতে পারি যে ঐতিহাসিক উপন্যাস হচ্ছে রাজসিংহ এবং দেবী চৌধুরানী। তারপর হচ্ছে প্রেম কাহিনী বা রোমান্টিক উপন্যাস তিনি কি লিখেছেন, একটি হচ্ছে যুগলাঙ্গুরীয়, আরেকটা হচ্ছে চন্দ্রশেখর, আরেকটি হচ্ছে যুগলাঙ্গুরীয়। আমরা শেষ সেটটি দেখে নিই। এখন আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সর্বশেষ সেট নিয়ে আলোচনা করব। এটিকে কেন শেষ সেট বলা হয় এটি আমি পরে বলছি। তার শেষ সেটে আমি যে উপন্যাসগুলো রেখেছি এগুলোকে বলা হয় ত্রয়ী উপন্যাস। ত্রয়ী উপন্যাস মানে হচ্ছে যে এই ত্রয়ী মানে হচ্ছে তিন, এখানে তিনটি উপন্যাস একইভাবে লেখা হয়েছে, যে একটি লেখা হয়েছে তারপর আরেকটি কাহিনী অবলম্বন রয়েছে, কাহিনীর মিল রয়েছে, এভাবে তিনটি উপন্যাস লেখা হলে তাকে বলা হয় ত্রয়ী উপন্যাস। তো এই তিনটি উপন্যাসকে বলা হয় ত্রয়ী উপন্যাস। আনন্দমঠ, দেবী চৌধুরানী এবং সীতারাম, এগুলো আমরা কীভাবে মনে রাখতে পারি। সীতারাম দেবীর জন্য আনন্দমঠ বানায়, সীতারাম দেবীর জন্য আনন্দমঠ বানায়, এভাবে আমরা মনে রাখতে পারি। তো প্রথম যে উপন্যাসটি রয়েছে আনন্দমঠ, এটি হচ্ছে ৭৬-এর মন্বন্তর এবং সন্ন্যাসী বিদ্রোহের কাহিনী নিয়ে লেখা। এই পটভূমি নিয়ে লেখা হচ্ছে ৭৬-এর মন্বন্তর এবং সন্ন্যাসী বিদ্রোহের যে পটভূমি রয়েছে এই পটভূমি নিয়ে লেখা হচ্ছে আনন্দমঠ উপন্যাসটি। এটি একটি খুবই জনপ্রিয় উপন্যাস। তারপর দেবী চৌধুরানী, এই উপন্যাসটি একটি ঐতিহাসিক উপন্যাস। আমরা ঐতিহাসিক উপন্যাসের তালিকায়ও এই উপন্যাসটি দেখেছিলাম, তখন আমরা ৭ নম্বর দিয়েছিলাম। ৭ নং উপন্যাস হচ্ছে আমাদের দেবী চৌধুরানী। এই জন্য আপনারা হয়তো ভাববেন যে 10-এর পরে 11 না দিয়ে কেন ৭, এটা হচ্ছে এই কারণেই যে ৭ নম্বর উপন্যাস হিসেবে দেবী চৌধুরানী আমি রেখেছিলাম। আপনারা যখন আমার ভিডিও দেখে খাতায় নোট করবেন তখন হচ্ছে যদি এইভাবে নোট করেন তাহলে মনে রাখা অনেক সুবিধা হবে যে ৭ নং উপন্যাসটি এটি ছিল ঐতিহাসিক উপন্যাস, এটি ছিল, এটি হচ্ছে একটি ঐতিহাসিক উপন্যাস। তারপর আরেকটি হচ্ছে সীতারাম। সীতারাম হচ্ছে আমাদের বঙ্কিমচন্দ্রের লেখা সর্বশেষ উপন্যাস, এই জন্য আমি এই সেটটির নাম দিয়েছি হচ্ছে সর্বশেষ সেট। আমরা প্রথম সেটে দেখেছিলাম যে সবগুলো ছিল হচ্ছে প্রথম, আর এই সেটে আমরা দেখব যে এটি হচ্ছে সর্বশেষ উপন্যাস দিয়ে আমরা শেষ করছি।
এছাড়াও আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আরও উপন্যাস লিখেছেন, যেমন ইন্দিরা, রাধারানী, তবে ওই উপন্যাসগুলো কম ইম্পর্টেন্ট। আমি এখানে যে 11টি উপন্যাস লিখে দিয়েছি এই উপন্যাসগুলি হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, এবং এই উপন্যাস সম্পর্কে, এই উপন্যাস কী ধরনের উপন্যাস, এই উপন্যাসগুলোর যে মেইন চরিত্র রয়েছে এই চরিত্রগুলো আমাদের মনে রাখতে হবে। এই চরিত্রগুলো মাঝে মাঝে আমাদের পরীক্ষায় আসে। তারপর আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আরও কিছু সাহিত্যকর্ম যেমন কাব্য, প্রবন্ধ এগুলো সম্পর্কে দেখব। এখন আমরা বঙ্কিমচন্দ্রের কাব্যগ্রন্থ এবং প্রবন্ধ সম্পর্কে দেখব। তো চলুন দেখা যাক। কাব্যগ্রন্থ হচ্ছে ললিতা তথা মানস, এটি তার লিখিত প্রথম কাব্যগ্রন্থ। এবং প্রবন্ধ আমরা জানি তার একটি খুবই বিখ্যাত একটি প্রবন্ধ রয়েছে কমলাকান্তের দপ্তর, এটি সম্পর্কে হয়তো আমরা সবাই জানি। এটি হচ্ছে কনফেশনস অফ এন ইংলিশ আপিম ইটার, একটি বই রয়েছে ডি কুইন্সির, এটির অনুকরণে লেখা হচ্ছে কমলাকান্তের দপ্তর। এই কমলাকান্তের দপ্তরের একটি আমরা সংকলন পাই যে কমলাকান্তের জবানবন্দি, এই যে সংকলনটি রয়েছে এটি হচ্ছে বঙ্গদর্শন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। এটি আমাদের মাঝে মাঝে পরীক্ষায় আসে। আমরা জানি যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্পাদিত পত্রিকার নাম হচ্ছে বঙ্গদর্শন। তারপর তার আরও কিছু বিখ্যাত যে প্রবন্ধ রয়েছে সাম্য, লোকরহস্য, বিজ্ঞান রহস্য, মুচিরাম গুড়ের জীবনচরিত্র। এখানে কমলাকান্তের দপ্তর এবং মুচিরাম গুড়ের জীবনচরিত্র এটি হচ্ছে ব্যঙ্গ প্রবন্ধ। আমরা মনে রাখবো এই দুটি হচ্ছে ব্যঙ্গ প্রবন্ধ। এগুলোই ছিল হচ্ছে আমাদের বাংলা সাহিত্যের সাহিত্য সম্রাট, বাংলা উপন্যাসের জনক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে সমগ্র আলোচনা। আশা করি সবাই আমার এই আলোচনায় উপকৃত হবেন। আসসালামু আলাইকুম।